শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড আর স্টক মার্কেট, এই তিনটে নাম শুনলেই যেন এখন মনের মধ্যে হচ্ছে প্যানিক। আর হবে নাই বা কেন? যারা অনেক দিন ধরে ইনভেস্ট করছিলেন তারাও পোর্টফোলিওতে রেট দেখতে পাচ্ছেন, আর যারা রিসেন্টলি ইনভেস্টমেন্ট শুরু করেছেন তাদের পোর্টফোলিওতে বিশাল বড় নেগেটিভ। সেটা আপনি ডাইরেক্ট স্টক মার্কেটে ইনভেস্ট করুন আর মিউচুয়াল ফান্ডের থ্রুতে করুন। ইভেন মিউচুয়াল ফান্ডের মধ্যেও যারা অনেক দিন ধরে প্রফিটে ছিলেন তারাও এখন পোর্টফোলিওর মধ্যে নেগেটিভ রিটার্ন দেখতে পাচ্ছেন। তাহলে এই সময় অনেকেই প্যানিক করে এসআইপি বন্ধ করে দিচ্ছেন। আবার কেউ কেউ এটাও বলছেন যে এখন যা সিচুয়েশন, এতে যেই টাকাটা আমি ইনভেস্ট করেছি সেটা তুলে নিতে পারলেই ভালো হতো, কিন্তু তুলতে পারছেন না, লস আছে। তাই এই সিচুয়েশনে যারাই শেয়ার মার্কেট নিয়ে কথা বলছে যে আপনি ভাবছেন একটু হলেও বাবা পজিটিভ নিউজ দে, চারিদিকে যেরকম যুদ্ধ বাতাবরণ, এটা নিউজ ওটা নিউজ সেটা নিউজ সব নেগেটিভ শুনতে পাচ্ছি, তো মার্কেটের জন্য পজিটিভ বলে আর কিছু নেই। তো কমসে কম তুই যদি শেয়ার মার্কেটের নাম নিস, একটু পজিটিভ কিছু কথা বল যেন আমাদের মুখের মধ্যে একটু সাহস আসে এবং পোর্টফোলিওতে আমরা ফাইনালি একটু পজিটিভ রিটার্ন দেখতে পারি। তো সবাই পজিটিভ সেই খবরের জন্য অপেক্ষা করছে যে মার্কেটের মধ্যে কবে আসবে বুল র্যালি, কবে আসবে আবার পজিটিভিটি। তো চলুন আজকের ভিডিওতে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে আমরা কথা বলবো। আজকের ভিডিওতে আমরা মেন ডেটা পয়েন্টস নিয়ে আপনার সাথে কথা বলবো, এমন কিছু ডেটা পয়েন্টস যেটা বাকি ক্রিয়েটার্সরা কথা বলছেই না। সবাই বলছে যে মার্কেটের মধ্যে হতে পারে যে কোভিডের মতো আবারও ক্র্যাশ চলে আসতে পারে, বরং কোভিডের থেকে বড় ক্র্যাশও আসতে পারে। কারণ মোদি অলরেডি রাজ্যসভার একটা স্পিচে বলেছেন যে কোভিডের যে সিচুয়েশনে আমরা সবাই একত্রিত ছিলাম সেরকমই থাকবে। हम कोरोना के समय भी एकजुटता से ऐसी चुनौतियों का सामना कर चुके हैं। अब हमें फिर से उसी तरह तैयार रहने की आवश्यकता है। তাই কোভিড নামটা নেওয়ার কারণে মার্কেটের মধ্যে এখন চরম প্যানিক চলছে, প্রত্যেকটা রিটেল ট্রেডারদের মধ্যে বা ইনভেস্টারদের মধ্যেও এখন প্যানিক ক্রিয়েট হয়ে আছে। তাই সত্যিই কি এই কোভিডের মতো ক্র্যাশ আসতে পারে? আগামী দিনেও কি আমরা এত বড় ফল কি দেখতে পারি? তো চলুন এই ভিডিওতে আমরা তিনটে ডেটা পয়েন্টস ডিসকাস করব। নাম্বার 1, আমরা যেটা বুঝবো যে মার্কেটের আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করবো এবং সেখানে বুঝবো যে মার্কেট কি তার সাপোর্ট লেভেলের কাছাকাছি রয়েছে এবং এখন কি বটম চলে এসেছে, এবং যেই বটমটার কথা আমরা লাস্ট 1 মাস ধরে বলছিলাম সেই বটমটা কি প্রায় চলে এসেছে, আমরা কি সেই বটমের খুব কাছাকাছি রয়েছি, মার্কেট কি এখান থেকেই আগামী দিনে র্যালি দিতে পারে। তো সেটাই আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে বুঝবো যে এই সময় কি ইনভেস্টমেন্টের অপরচুনিটি রয়েছে। তো যদি মার্কেট বটমের খুব কাছাকাছি থাকে এই সময় আমাদের রিয়াকশন কি হবে। আর সেকেন্ডলি আমরা ডিসকাস করবো যে আগামী দিনে যদি মার্কেটের মধ্যে র্যালি আসে তার মেন কি ড্রাইভার্স কি রয়েছে, মানে কোন কোন জিনিসগুলোকে ফলো করতে হবে আমাদেরকে, যেটা আগামী দিনের মার্কেটকে পুশ দিতে পারে, মার্কেটে আবারও আপ ট্রেন্ড জার্নি শুরু করতে পারে। তাই কোন সেই মেন কি ড্রাইভার্সগুলো রয়েছে যেগুলো অন্য কেউ ডিসকাস করছে না। এবং তার সাথে আমরা ভিডিও থার্ড পয়েন্টে বুঝবো যে সত্যিই যদি আগামী দিনে র্যালি আসে, মার্কেট যদি আবারও পজিটিভ দিকে এগোতে শুরু করে, তাহলে আমাদের কোন কোন সেক্টরের দিকে, কোন কোন কোম্পানিসের দিকে নজর দিতে হবে, কোন কোন কোম্পানির দিকে আমাদেরকে বাজ পাখির মতো তাকিয়ে থাকতে হবে, আর কোন সেক্টরে গভর্নমেন্ট করছে ফোকাস এবং সেই সেক্টরে আমাদেরকেও বাজ পাখির মতো নজর দিয়ে তাকিয়ে থাকতে হবে যাতে এই অপরচুনিটি আমরা মিস না করি। তো চলুন ইন ডেপথ আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব, প্রত্যেকটা পয়েন্টস আপনাকে ক্লিয়ার করব। আশা করি আজকের ভিডিওর পরে আর কারো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তাই এখনই যান চট জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের জন্য রেগুলার নিয়ে আসতে পারি। তো দেখুন আমরা এটা নিফটি ফিফটির উইকলি চার্ট ওপেন করে নিয়েছি। উইকলি চার্টে আমরা গত সপ্তাহে ডিসকাস করেছিলাম যে এই যে 100 EMA রয়েছে, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন সবুজ কালারের, এটা হচ্ছে 100 EMA লাইন, তার উপরে ছিল 50 EMA লাইন। তো 50 EMA কে ব্রেক করে 100 EMA সাপোর্ট নিতে আমরা দেখতে পারি নর্মাল সিচুয়েশনে, কিন্তু এবার আমরা দেখলাম না। তো আগামী দিনে 200 EMA দিকে আমরা তাকিয়ে থাকবো, যেটা লেভেল চলছে প্রায় ওই 21,900 লেভেল, যেখানে আমরা মাল্টিপল টাইম মার্কেটকে সাপোর্ট নিতে দেখেছি। কারণ এখানেও একবার সাপোর্ট নিয়েছিল, এখানেও একবার সাপোর্ট নিয়েছিল, এখানেও একবার সাপোর্ট নিয়েছিল, আবারও এখানেও একবার সাপোর্ট। তো সাপোর্ট লেভেল ওয়াইজ এই লেভেলটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে 21,900 ধারে কাছে লেভেল। কারণ আমরা মার্কেটের মধ্যে দেখেছিলাম যে প্রত্যেকবার যখনই মার্কেট কারেক্ট করে সেটা 50 EMA থেকে কারেকশন করলে আবার 100 EMA তে এসে সাপোর্ট নেয় এবং মার্কেট র্যালি দিতে শুরু করে। আবার যদি দেখেন একমাত্র কোভিডের সিচুয়েশনটা একটু ডিফারেন্ট ছিল, এই টাইমে মার্কেট এই 200 EMA কেও পার করে নিচে ব্রেকডাউন দিয়েছিল, যদিও খুব ফাস্ট মার্কেটের মধ্যে রিকভারি আমরা দেখেছি। কারণ তার আগে যত রকম সিচুয়েশন আপনি পাবেন, আমরা যদি প্রিভিয়াস সমস্ত সিচুয়েশন দেখি তাহলে দেখবো যে এই 200 EMA কাছ থেকে মার্কেট কিন্তু বারবার সাপোর্ট নিয়ে উপরে যাবে। এখানকার সিচুয়েশন দেখুন, লোয়ার লো প্যাটার্নে মার্কেট কিন্তু নিচে পড়তে দেখুন 100 EMA তে মার্কেট সাপোর্ট নিয়েছিল, তারপরে আবার মার্কেট বাউন্স ব্যাক করলো, আবার মার্কেট এখানে কিছুদিন কনসলিডেট করে আবার নিচে পড়ে গেল 200 EMA এর মধ্যে প্রায় 2-3 সপ্তাহ কাটালো। তারপর দেখুন মার্কেটের মধ্যে আবার আমরা র্যালি দেখতে পেলাম, কন্টিনিউয়াসলি র্যালি দেখতে পেলাম। আবার এই সিচুয়েশনটাও দেখুন, এখানেও একই জিনিস, 2013 সালেও আমরা এই একই জিনিস দেখেছিলাম, আবার 2012 সালেও একই জিনিস দেখেছিলাম, 2012 সালের আগে জানুয়ারির দিক করে, ডিসেম্বর জানুয়ারির দিক করে একই জিনিস দেখেছিলাম। তো এরকম সিচুয়েশন এর আগে হয়েছে, যতবার ক্র্যাশ এসেছে তখন 200 EMA কে ব্রেক করেছে। কিন্তু সেটা যেমন ধরুন এখানে 2008-এর ক্রাইসিস ছিল, এটা একটা বিশাল বড় ক্রাইসিস ছিল যেই সময় ওয়ার্ল্ডের সমস্ত মার্কেট পড়েছে। কিন্তু সেই রকম সিচুয়েশন কি এখন দেখা যাচ্ছে? এখন কয়েকটা দেশের মধ্যে যুদ্ধ করছে, ওয়ার্ল্ড ওয়ার 3 কি চলে আসছে?
তা তো আসেনি, তার তো কোনো রকম উদাহরণ আমরা পাচ্ছি না দেখতে। আবার যদি দেখেন কোভিডের মতো যে সিচুয়েশন, সেরকমই কি দেখতে পাচ্ছেন? চারিদিকে দোকান পাশে সব বন্ধ হয়ে গেছে, গোটা দেশ পুরোপুরি লকডাউনে চলে গেছে, এরকম তো দেখেননি আপনি। তো এরকম হলে তখনকার ক্র্যাশের কথা আমরা ভাববো। না হলে এই মুহূর্তে আমরা কি দেখতে পাচ্ছি? এই মুহূর্তে আমরা খুব বেশি নর্মাল একটা কারেকশন দেখতে পাচ্ছি। তো আমি তো আপনাকে বলেছিলাম যে মার্কেটের বটম আপনি কীভাবে ধরবেন সেটা নিয়ে আমি একটা প্রপার ভিডিও বানিয়েছি, এখনই যান তো বটমের ভিডিও আপনি দেখে নিন। সেখানে জাস্ট একটা ক্রাইটেরিয়া আমি বলেছি আপনাকে, আমি এই ভিডিওতে সেটা ডিসকাস করবো না, ভিডিও লম্বা হয়ে যাবে। অবশ্যই যান, ওই ভিডিওটার এখন সবথেকে বেশি ইম্পর্টেন্স, যারা মিস করেছেন তারা এই অপরচুনিটিকেও মিস করবেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। তাই অবশ্যই বটম কীভাবে চিনবেন, বটম কীভাবে ধরবেন, এটা খুবই বেসিক ক্রুশিয়াল পার্ট এবং সিম্পল ক্রাইটেরিয়া দিয়ে আপনি বুঝে যাবেন। সবাই যখন ভাববে যে মার্কেটের মধ্যে এখনও বটম তৈরি হয়নি, আপনি তখন বটম আইডেন্টিফিকেশন পেয়ে যাবেন উইথ কনফার্মেশন। তাই আমরা এই লেভেলটার দিকে আমরা তাকিয়ে থাকবো, এই 22,000-এর নিচে, মানে 21,900 লেভেল। এই লেভেলে যদি মার্কেট আসে তাহলে আমরা দেখতে পারি যে মার্কেটের মধ্যে আগামী দিনে সাপোর্ট নিচ্ছে কিনা। আমরা কি দেখতে পারি যে মার্কেট এখানে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে? কারণ দেখুন লাস্ট যে দুটো উইকলি ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এই যে এই ক্যান্ডেলটা এবং এই ক্যান্ডেলটা, এই দুটোই কিন্তু প্রায় দুজির মতো ক্যান্ডেল, মানে ইনডিসিসিভ ক্যান্ডেল, খুব একটা বডি নেই এই ক্যান্ডেলের মধ্যে। তাই কোনো ডিসিশন নেওয়া যাচ্ছে না, মার্কেট হল্ট করার চেষ্টা করছে নিজেকে কিন্তু পারছে না। আর আপনি যদি ডেলি ক্যান্ডেল চেক করেন তার ডেলি ক্যান্ডেলও দেখবেন, তো ডেলি ক্যান্ডেলে একটা প্যাটার্ন লক্ষ্য করুন। মার্কেট পড়ে গেল, রিকভার করার চেষ্টা করলো 2-3 দিন, আবার পড়ে গেল, আবার 2-3 দিন রিকভার করলো, আবার পড়ে গেল, আবার 2-3 দিন রিকভার করলো। এই রিকভারিটা বেশ ভালো ছিল, এই লেভেলটা। এখান থেকে সবাই বলছিল মার্কেট হয়তো রিকভার করে যাবে, কিন্তু আবার দেখুন মার্কেট বিরাট বড় ফল, আবার দেখুন 2-3 দিন রিকভার করার চেষ্টা করলো, আবার ফল। তো এই যে দেখতে পাচ্ছেন এই প্যাটার্নটা দেখুন, প্রত্যেকটা প্যাটার্ন হচ্ছে লোয়ার লো। দেখুন এই লোটা, তার নিচে একটা লো, তার নিচে একটা লো, তার নিচে একটা লো। তো এই লোয়ার লো প্যাটার্নে মার্কেট কিন্তু ডেলি ক্যান্ডেলও পড়ছে। তো কী করতে হবে? প্রথমে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হতে হবে। কীভাবে চেঞ্জ হবে? মার্কেট দেখবেন এখান থেকে হায়ার হাই প্যাটার্ন করছে কিনা। প্রথমে এই হাইটাকে ভাঙবে, তারপরে আবার হাই প্যাটার্ন করতে করতে এই হাইটাকে ভাঙবে। যদি দুটো হাই ভেঙে দেয় প্রপার, তাহলে মার্কেটের মধ্যে স্ট্রেংথ আসবে। আর বটম চিনতে পারবেন কিনা, ভিডিও আপনাকে অবশ্যই দেখতে হবে। তার জন্য আপনি পুরো চমকে যাবেন যে কীভাবে প্রত্যেকটা সিচুয়েশনে, ইভেন কোভিডের সিচুয়েশনেও বটম ফিশিং করা গেছিল। আর মার্কেট যতদিন এই লেভেলে সময় কাটাচ্ছে, মোটামুটি 24,300-র নিচে, ততদিন মার্কেটের মধ্যে আমরা এইরকম ভোলাটিলিটি দেখতে পারি। মার্কেট যতদিন এরকম করে ভোলাটাইল হবে, কোনো দিন দেখবো 2-3 দিন বেড়ে গেল, কোনো দিন আবার পড়ে গেল। তো এই সময় সুইং ট্রেডিং খুব বেশি রিস্কি, তাই আমি একদমই পরামর্শ দেবো না যে এই মুহূর্তে সুইং ট্রেডিং করুন। যারা স্ক্যাল্পিং করতে পারেন অবশ্যই স্ক্যাল্পিং আপনারা করতে পারেন, আপনার যদি নলেজ থাকে স্ক্যাল্পিংয়ের বিষয়ে। এবং আমরা যদি উইকলি চার্ট দেখি তাহলে আরও একটা প্যাটার্ন ক্রিয়েট করছে। দেখুন কিছুটা এম প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করছে, লক্ষ্য করুন এটা এম। তো এম প্যাটার্নে যদি ব্রেকডাউন হয়ে যায় তাহলে মার্কেটকে আমরা আরও নিচের দিকে ফল করতে দেখতে পারি। এটা আমাদেরকে ডেটা পয়েন্টস বলছে, টেকনিক্যাল অ্যানালিসিস বলছে। তো আগামী দিনে এই যে 200 EMA লেভেল, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। 21,900 লেভেলের দিকে নজর রাখুন আগামী 2-1 সপ্তাহ। সব থেকে বেশি ইম্পর্টেন্ট জোন এটা মার্কেটের জন্য, মার্কেটের ডিসাইসিভ জোনই হচ্ছে এটা। তো দেখুন এটা তো হলো মার্কেটের এখনকার সিচুয়েশন, যেটা সিচুয়েশন সেটা আমরা কিছুটা নেগেটিভ দেখতে পাচ্ছি। যদিও লাস্ট দুটো ক্যান্ডেল একটু ইনডিসিসিভ ক্যান্ডেল তৈরি হয়েছে, তাই বিশেষ নজর রাখতে পারে। কিন্তু এখন যদি মার্কেটের মধ্যে আগামী দিনে র্যালি আসতে হয়, তাহলে তার পিছনে মেন কি ড্রাইভার্স কী রয়েছে, কারণ কোন জিনিসগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে মার্কেটের মধ্যে এই জিনিসগুলো নেক্সট ড্রাইভ, নেক্সট র্যালির জন্য আমাদেরকে প্রস্তুত করবে। কারণ যদি বটম হয়, মনে রাখবেন যদি বটম হয় এই সিচুয়েশনটা, আমি খুব ক্রুশিয়াল স্টেটমেন্ট আপনাদেরকে দিচ্ছি, বটম যখন তৈরি হবে তখন সমস্ত নেগেটিভ নিউজ মার্কেটে থাকবে, কোনো নেগেটিভ নিউজ চলে যাবে না। কিন্তু বটম তৈরি হওয়ার সিচুয়েশনে মার্কেট বড় বড় ক্যান্ডেলে কিন্তু আপ ট্রেন্ডে চলে যাবে এবং সেই র্যালি আমরা মিস আউট করতে পারি। দেখুন এক্স্যাক্ট বটম তো কেউ ধরতে পারবে না, কিন্তু বটমের কাছাকাছি ধরাটাও খুব বেশি ইম্পর্টেন্ট। তাই বিশেষ নজর রাখবেন। মার্কেটের মধ্যে রাতারাতি সব কিছু পজিটিভ হয়ে যাবে না, নেগেটিভ নিউজ থাকবে এবং নেগেটিভ নিউজেই মার্কেট কিন্তু আপ ট্রেন্ড দেখায়। কোভিডের সিচুয়েশন বারবার খেয়াল করুন, যখন মার্কেটের মধ্যে অ্যাকচুয়ালি লকডাউন হয়েছিল তখন মার্কেটে আপ ট্রেন্ডে গেছিল, এই কথাটা একদম ভুলবেন না। তাই মার্কেট বারবার আমাদেরকে হিস্টোরিক্যালি এটাই শিখিয়ে এসেছে। তো দেখুন মার্কেটের মধ্যে কোন জিনিসগুলো কী ড্রাইভার্স রয়েছে সেটা বোঝার আগে আমাদেরকে জানতে হবে যে মার্কেটের মধ্যে এখন নিউজ কী চলছে। দেখুন ওভারঅল যদি আমি নিউজ নিয়ে ডিসকাস করি তাহলে ভিডিও প্রচণ্ড লম্বা হয়ে যাবে, তাই ছোট্ট করে বলে দিই যে এখন ইউএস ইরানের উপর যে অ্যাটাক করছে সেটা কিছুদিন ধরে পজ রেখেছে, বলছে আগামী দিনে তাদেরকে ডেডলাইন এক্সটেন্ড করা হচ্ছে, মানে এইভাবে টাইম নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ঠিক আছে, তো ইরান মানছে না, আবার ওই দিক দিয়ে অ্যাটাক হচ্ছে, ইসরায়েল এদিকে মানছে না, ইসরায়েল অ্যাটাক করছে। তো এই অ্যাটাকের সিচুয়েশন মানে এখন খুব কনফিউজিং সিচুয়েশন হয়েছে, কেউ টেবিলে বসতে চাইছে না। ইরান বলছে আমাদের 5খানা জিনিস মানো তবে আমরা টেবিলে বসবো। তো এই ধরনের এখন কনফ্লিক্টওয়ালা সিচুয়েশন চলছে, যেটার কোনো ডিসিশন আপনি নিতে পারবেন না, কারণ কী চলছে না চলছে সেগুলো আপনি বুঝতে পারবেন না। কিন্তু মেন কি ড্রাইভার্স এখন কী রয়েছে দেখুন, যেটা এখন কেউ আলোচনা করছে না, হিডেন কি ড্রাইভার। দেখুন FII শর্ট কুইজ বম্ব, নোবডি ইজ ডিসকাসিং অ্যাবাউট দিস বাট দিস ইজ দ্য বিগেস্ট মেকানিক্যাল ট্রিগার ফর দ্য ভায়োলেন্ট মার্কেট র্যালি। FII net short stand for 2.5 lakh contract in Indian FNO market. This is an extreme position. Even a rumor of the ceasefire of this 2.5 lakh contract will need to be covered simultaneously. মানে ওভারঅল যেটা বলা আছে
এখানে ধরুন এফআইআর কন্টিনিউয়াসলি মার্কেটে সেলিং করেছে, এটা তো আপনি জানেন। তো তারা কন্টিনিউয়াসলি মার্কেটকে শর্ট করে রেখেছে, প্রায় 2.5 লাখ কন্ট্রাক্ট শর্ট করেছে, মানে বিশাল বড় কন্ট্রাক্ট শর্ট করে দিয়েছে। মানে তারা জানে যে মার্কেট আগামী দিনে পড়তে পারে, এটা তারা প্রেডিক্ট করছে। এবার ঘটনা হচ্ছে যে এখন যে সিচুয়েশন চলছে, এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে কন্টিনিউয়াসলি যে মিটিং চলছে, মিটিং করতে করতে যদি কোনো একটা ফাইনাল আউটকাম আসে যে না কিছুটা পজিটিভ দিকে এগোচ্ছি বা ডিএসকেলেশন হচ্ছে, মানে এই যেই ঝামেলা চলছিল আস্তে 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 স্ট্যাগার রয়েছে, আমরা একটা থামাবো, মানে কোনো একটু আগামী দিনের পজিটিভ নিউজ যদি চলে আসে, তাহলে এফআইআইদেরকে যে 2.5 লাখ কন্ট্রাক্ট সেটাকে ইমিডিয়েটলি তাদেরকে স্কোয়ার আপ করতে হবে। আর যেই তারা স্কোয়ার আপ করবে, দুমদাম মার্কেটের মধ্যে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হতে থাকবে। মানে এখানে তো এটাও বলা আছে যে মার্কেটের মধ্যে প্রায় 5-7% র্যালিও কিন্তু আমরা কন্টিনিউয়াসলি দেখতে পারি। কারণ দেখুন, আমরা এই মেকানিক্যাল শর্ট স্কুইজ এর আগেও হয়েছিল যখন হয়েছিল যে ইন্ডিপেন্ডেন্ট ফান্ডামেন্টালস, অ্যাকচুয়ালি এটা হয়েছিল কবে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় হয়েছিল। কোভিডের সিচুয়েশন আপনি যদি দেখেন, কোভিডেও প্রায় 6-7% করে মার্কেট, 8-8% করে মার্কেট বেড়েছে এক একটাতে ইয়েতে। কারণ যারা মার্কেট অ্যাকচুয়ালি শর্ট করে রেখে দিয়েছিল তাদের স্টপ লস হিট হবে ওই টাইমে। যেই মাত্র স্টপ লস হিট হতে লাগবে, মানে পজিটিভ নিউজ চলে এসছে, নেগেটিভ থেকে ইমিডিয়েটলি পজিটিভ। তাই মার্কেট অলরেডি ফিউচারকে তখন ডিসকাউন্ট করতে লাগবে যে আগামী দিনে মার্কেট কতটা বাড়তে পারে, সেই হিসাবে দুমদাম র্যালি যাবে। তো ওই সময় আলটিমেটলি র্যালি তো মার্কেটে আসবে, তার সাথে শর্ট পজিশন কেটে যাওয়ার জন্য মার্কেটের মধ্যে আরও বেশি বড় র্যালিটা, মানে ক্যান্ডেলটা আরও বড় হবে, এবং যেই স্টকগুলো ফান্ডামেন্টালি স্ট্রং ছিল তারা বড় র্যালির পার্ট হতে দেখতে পারি। নেক্সট কি আছে, ব্লুমবার্গের একটা গ্লোবাল বন্ড ইন্ডেক্স ইনক্লুশন, $25 বিলিয়ন স্ট্রাকচারাল ইনফ্লো। মানে এখানে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে যে দেয়ার কুড বি দ্য স্ট্রং এক্সপেকটেশন অফ দ্য ব্লুমবার্গ উইল ইনক্লুড ইন্ডিয়াস গভর্নমেন্টস বন্ড ইন ইস গ্লোবাল অ্যাগ্রিগেটর ইন্ডেক্স। তার মানে কি গ্লোবাল অ্যাগ্রিগেটর তাদের যে ইন্ডেক্স আছে সেখানে গভর্নমেন্ট বন্ডকেও রাখবে। এবার যারা এই বন্ডকে ট্র্যাক করে বা যারা বন্ডের উপর মিউচুয়াল ফান্ড করে বা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে, তারা অ্যাকচুয়ালি যেই মাত্র দেখবে যে ইন্ডিয়ান বন্ড তার মধ্যে ইনক্লুড হয়েছে, প্রায় $25 বিলিয়ন মতো এর মধ্যে ইনফ্লো আসবে। মানে সবাই মিলে বন্ডের মধ্যে ইনভেস্ট করবে, কারণ করতে হবে। আপনি যদি মিউচুয়াল ফান্ডকে ট্র্যাক করেন তাহলে সেই ফান্ড ম্যানেজারকে তার মধ্যে ইনভেস্ট করতে হবে। তা যেই মাত্র বন্ড মার্কেটের মধ্যে ইনভেস্ট হবে তখনই আসবে দ্য ক্যাসকেডিং এফেক্ট, কারণ বন্ড মার্কেট বাড়বে। ওয়েন দ্য $25 বিলিয়ন এন্টার্স ইন দ্য ইন্ডিয়ান ডেট মার্কেট, ইট স্ট্রেংথ ইন দ্য রুপি স্ট্রেংথ হবে। রুপি যেমন ধরুন এখন 93 এখানে লেখা আছে, মোটামুটি 94 আমি যখন ভিডিও রেকর্ড করছি 94 মানে অল টাইম হাই চলে গেছে, মানে রুপি বিশাল বড় ফল হয়েছে আর কি। তা সেটা স্কুইজ হতে পারে, মানে রুপি ফল হওয়া কমতে পারে। এবার রুপি ফল হওয়ার পিছনে আপনাকে একটা ডেটা দেখাই, আর ভিডিওর মিডলে একটা ছোট রিকোয়েস্ট, আমি দেখতে পাচ্ছি আপনারা রেগুলার ভিডিওতে লাইকও করছেন, কমেন্টও করছেন, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। দেখুন, আপনার ভালো লাগলে ভিডিওর মধ্যে কন্টেন্ট যদি ইনফরমেটিভ হয় আপনার জন্য বা আপনার লাইফে আমি যদি একটু হলেও ভ্যালু এডিশন করতে পারি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেবে এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য। দেখুন এখানে জেরোধার একটা রিপোর্ট, এখানে দেখুন রুপি ফেল দ্য মোস্ট। লক্ষ্য করে দেখুন এই জায়গাটা, এখানে দেখুন ইউরো আছে, চাইনিজ ইউয়ান আছে, সিঙ্গাপুর আছে। এখানে দেখুন যে বলছে 100-এর নিচে যারা আছে তারা অ্যাকচুয়ালি মার্কেটের থেকে নেগেটিভ পারফর্ম করেছে। মানে যারা এখানে প্লাস দেখাচ্ছে না, মানে 10% প্লাস, 6% প্লাস, মানে তাদের রুপি অ্যাকচুয়ালি ডিপ্রিসিয়েট হয়েছে, মানে রুপির ভ্যালু ডাউন হয়েছে, ক্লিয়ার। আর যারা মাইনাসে আছে তাদের অ্যাকচুয়ালি কারেন্সি অ্যাপ্রিসিয়েট হয়েছে। এবার দেখুন এদের মধ্যে সবার থেকে কারেন্সি যে ডিপ্রিসিয়েশন, সেখানে নাম্বার 1 ইন্ডিয়ান রুপি, মানে 10% ইন্ডিয়ান রুপি ফল করে গেছে। যেখানে জাপানিজ ইয়েন ফল করেছে 6%, ফিলিপিনো পেসো ফল করেছে 4.9%, ইন্দোনেশিয়া ফল করেছে 2%, আর কোরিয়ান ওয়ান ফল করেছে 1.9%। মানে রুপি চরম পরিমাণ নেগেটিভিটি এখানে দেখিয়েছে। এইদিকে যদি আপনি থাই ভাটের দিকে যান, এরা আবার ডলারের ইন্ডেক্সের বিপরীতে কিন্তু পজিটিভ আছে, মানে ডলারের থেকে বেটার পারফর্ম করেছে। ডলার ডাউন গেছে, এরা আপে গেছে। তাইওয়ান ডলার আপে গেছে, সিঙ্গাপুর ডলার আপে গেছে, চাইনিজ ইউয়ান 4.9% পজিটিভ পারফর্ম করছে, আর ইউরো প্রায় 6.7% পজিটিভ পারফর্ম করছে। আমি যদি এটাকে আপনাকে চার্টের মধ্যেও দেখাই, দেখুন ইউরো ডলার ইন্ডেক্স দেখুন যে আমাদের ডলারের এগেনস্টে ইউরো কিন্তু কন্টিনিউয়াসলি আপট্রেন্ড র্যালি দেখিয়েছে, এটা কন্টিনিউয়াসলি আপট্রেন্ড দেখিয়েছে। তো যেখানে ওভারঅল এশিয়ান মার্কেট নেগেটিভ পারফর্ম করেছে, এদিকে ইউরোপিয়ানরা পজিটিভ পারফর্ম করেছে। আর সেখানে আবার চাইনিজ, যেখানে এশিয়ান কান্ট্রি হয়েও কিন্তু পজিটিভ পারফর্ম করেছে। চায়না দারুণ পারফর্ম করেছে ডলারের এগেনস্টে, যেটা খুব বড় ক্রুশিয়াল সাইন। আপনাকে কেন আমি বারবার এই ডলার রুপিজের সিগন্যাল দিচ্ছি, দেখুন আমি যখন ভিডিও রেকর্ড করছি তখন $1 = 94.75 রুপিস চলছে, যেটা অল টাইম হাই চলছে, মানে খুব বাজেভাবে রুপি ফল করেছে। রুপি যদি ফল করে তাহলে ইন্ডিয়া যে ইম্পোর্ট করছে সেই ইম্পোর্টটা হয়ে যাবে কস্টলি, মানে এই যে তেল ইম্পোর্ট করছে, র মেটেরিয়ালস ইম্পোর্ট করছে, সেগুলো সব কস্টলি হয়ে যাবে। সাপোজ দেখা গেল তেলের দাম এদিকে ফল করতে লাগলো কিন্তু রুপির প্রাইস বাড়তে লাগলো, মানে রুপির ভ্যালু ডাউন হতে লাগলো, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আলটিমেটলি আমাদের কাছে লসই। আমাদের জন্য বেস্ট কেস সিনারিও কখন হবে, যখন অ্যাকচুয়ালি অয়েলের দাম কমবে, সঙ্গে রুপিজও এইরকমভাবে প্রত্যেকদিন হায়ার হাই মারবে না, মানে রুপিজও একটু স্টেবল হবে বা রুপিজ একটু ফল করতে শুরু করবে, মানে রুপিজ
রুপিসের অ্যাকচুয়ালি ভ্যালু আবারও অ্যাপ্রিসিয়েট হবে ডলারের তুলনায়। আশা করছি ব্যাপারটা বোঝাতে পারলাম, আমি আগের ভিডিওতে এটা নিয়ে ডিটেল ডিসকাস করেছি, তো এই জন্য প্রবলেম হচ্ছে। এদিকে আরও একটা মেন ক্রিয়েটার কি, যে ইন্ডিয়া অ্যাজ দ্য সাইলেন্ট বেনিফিশিয়ারি অফ দ্য ওয়ার। দেখবেন ইন্ডিয়া এখন চুপ আছে, বেশি কিছু বলছে না। কেন বেনিফিশিয়ারি? ইন্ডিয়া ইজ দ্য নট অফ দ্য ভিকটিম, ইট ইজ দ্য স্ট্র্যাটেজিক বেনিফিশিয়ারি অফ দ্য মাল্টিপল ওয়েজ। কেন? কারণ দেখুন মেন যে পয়েন্টসগুলো আছে, ইরান অয়েল অ্যাট দ্য ডিপ ডিসকাউন্ট। কেন? দেখবেন রাশিয়া ইউক্রেনের যখন ওয়ার হয়েছিল তখন কিন্তু 40% অয়েল সোর্স যেটা করেছিল ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে, সেটা ডিসকাউন্টে করেছিল। মানে ওয়ারে যতবার হয়েছিল সিচুয়েশন ততবার ইন্ডিয়া কিন্তু সেখান থেকে ফায়দা নিয়েছিল। এবার এটা হতে পারে, এটা স্পেকুলেশন চলছে যে আগামী দিনে যদি এই ওয়ারটা থেমে যায় বা কোনো পজিটিভনেস আসে, তাহলে ইন্ডিয়া ইরানের কাছ থেকে অয়েল নেবে এবং সেটা ডিসকাউন্টেড রেটে নেবে, যেটা ইন্ডিয়ার জন্য খুব বেশি পজিটিভ। মানে যেখানে বাকি কান্ট্রিরা সাফার করবে সেখানে ইন্ডিয়া একটা বেনিফিট পেতে পারে। নেক্সট আর একটা বড় বেনিফিট কি, যেটা আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে আপনাকে বলি যে ডিফেন্স সেক্টরের দিকে নজর রাখুন। দেখুন ডিফেন্স সেক্টরে ইন্ডিয়া ফাইনালি একটা ডিল করে নিয়েছে। দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যানাউন্স দ্য এমার্জেন্সি ডিফেন্স প্রকিউরমেন্ট অফ দ্য 80,000 crore অন March 7। কারণ চারিদিকে যে লেভেলের যুদ্ধ সিচুয়েশন চলছে, ইন্ডিয়ান গভর্নমেন্টটা বুঝতে পারছে যে আগামী দিনেও যদি আমাদের দেশের উপরেও এরকম কোনো প্রবলেমস আছে, তাহলে আলটিমেটলি ডিফেন্সকে স্ট্রং করতে হবে। তার জন্য হঠাৎ করে তারা 80,000 কোটি টাকার ডিফেন্সের প্যাক্ট করে নিয়েছে, ডিফেন্সের ডিল করে নিয়েছে। এবার এর জন্য ডিফেন্স সেক্টরের দিকে বিশেষ নজর রাখুন। আগামী দিনে যে ফিউচার, মানে আগামী দিনের মার্কেট যখন একটু র্যালির মধ্যে আসবে, তখন ডিফেন্স সেক্টর কিন্তু খুব বেশি ক্রুশিয়াল পয়েন্ট তার মধ্যে প্লে করবে। আর নেক্সট হচ্ছে কি, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, দেখুন ডোনাল্ড ট্রাম্প কি বলেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছে এই 6 তারিখে তারা লাস্ট আলটিমেটাম দিয়েছে ইরানকে ডিল করে নেওয়ার। আবার এই 6 তারিখে কি আছে, দ্য RBI April 6 to 8 MPC meeting and oil pricing dynamic. The RBI repo rate currently at 5.25%. আর RBI মিটিং কবে আছে? RBI মিটিং হচ্ছে 6-এ আছে, মানে এপ্রিলের 6-এ RBI-এরও মিটিং আছে, আর এদিকে ডোনাল্ড ট্রাম্পের ডিলেরও লাস্ট ডেট আছে। তাহলে এই একই দিনে দুটো ইভেন্ট। এবার ভাবুন তো, যদি ইফ দ্য April 6 দেয়ার ইজ আ ইভেন্ট অফ পার্সিয়াল ডি-এসকেলেশন, মানে একটু যদি পজিটিভ সিগন্যাল আসে যে না যুদ্ধ আমরা ধীরে ধীরে থামাবো, আস্তে আস্তে স্ট্যাগার্ড ওয়েতে থামাবো, আর এদিকে অয়েল প্রাইস তখন 10 থেকে 12% ইমিডিয়েটলি ড্রপ করবে। যখনই অয়েল প্রাইস ড্রপ করবে তখন কি হবে, লোয়ার অয়েল ইকুয়াল টু লোয়ার ইম্পোর্ট ইনফ্লেশন, আর RBI করবে কি, আমাদের রেপো রেটকে কাট করবে। আর RBI রেপো রেট কাট করবে, এইদিকে অয়েলের প্রাইসও ডাউন হবে, তার সাথে সাথে রুপিসও দেখবেন অ্যাপ্রিসিয়েট হতে শুরু হয়ে গেছে। মানে রুপিস যেভাবে ফল করছিল সেভাবে আর ফল করবে না, রুপিস থামবে ফাইনালি ফল। আর এটা আমাদের মার্কেটের জন্য খুব বেশি পজিটিভ। তাই April 6 এই ডেটটা নজর রাখুন। একসাথে যদি দুটো নিউজ চলে আসে, পজিটিভ নিউজ, তাহলে মার্কেটের জন্য বিশাল বড় পজিটিভ। আর যদি না আসে তাহলে নো পজিটিভ, মার্কেট তো নেগেটিভে চলছেই। আর তার সাথে সাথে আরও একটা হিডেন ড্রাইভার যেটা রয়েছে, সেটা হচ্ছে আর্নিংস। এই যে সিজনটা চলছে সেটা হচ্ছে আর্নিংসের সিজন, কারণ Q4 2026 আর্নিংস বিগিনস অ্যাট এপ্রিলের মধ্যে আপনার যে Q4 এর আর্নিং সেটা আসছে। আর্নিং যদি কোম্পানি ভালো করে, মনে রাখবেন মার্কেটকে ফুয়েল দেয় সব সময় আর্নিং। তাই আর্নিং যখন ভালো হতে শুরু করবে, কেউ আটকাতে পারবে না মার্কেটকে। আর এদিকে আরও কয়েকটা ইম্পর্টেন্ট ডেটা পয়েন্টস রয়েছে যেটা পজিটিভ ফ্যাক্টর আমাদের মার্কেটের জন্য। তো সেটা জানার আগে যারা এখন অবধি স্টক মার্কেটে নতুন রয়েছেন, মিউচুয়াল ফান্ডে নতুন রয়েছেন, নতুন করে ইনভেস্টমেন্ট শুরু করতে চান, এই মার্কেটের কারেকশনে অপরচুনিটি হিসেবে কাজে লাগাতে চান, তারা এখনই যান ডিসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে আমাদের অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে, সেখানে একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এবং আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করলে আপনি ইন ফিউচার অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো প্রবলেম হয়, বুল অফ বেঙ্গল অফিসিয়াল ইমেল আইডিতে মেল করবেন, আমরা আপনার প্রবলেম ডাইরেক্টলি অ্যাঞ্জেল ওয়ান টিমের সাথে কথা বলে অন প্রায়োরিটি সলভ করে দেবো। তাই এখনই যান, এই সুযোগ একদম মিস করবেন না। ডেসক্রিপশন আর পিন কমেন্ট চেক আউট করতে একদম ভুলবেন না। তো দেখুন আরও কি ড্রাইভার রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি কেউ বলছে না, এবং ইন্ডিয়া এই বিষয়ে চুপ। 13 ট্যাঙ্কার্স ক্যারিং অ্যাপ্রক্সিমেটলি 3.5 লাখ টনস অফ এলপিজি। আমাদের এলপিজি শর্টেজ চলছে, তো এখন ইউএস থেকে ইন্ডিয়ার দিকে আসছে। মানে ইউএস এর আগে মনে আছে আপনাদের যে এর আগে ইউএস একটা ডিল করেছিল, প্রচুর নিউজ এসেছিল ইন্ডিয়ার সাথে ইউএসের, যে রেগুলার বেসিসে 2.2 মেট্রিক টন ইয়ারলি বেসিসে আমাদের এলপিজি ইন্ডিয়া নিয়ে আসবে। আর এদিকে মোদিও বলছে যে আমরা এলপিজি বলুন, ক্রুড অয়েল বলুন, প্রায় এখন 40টা দেশের কাছ থেকে এটা আমরা ইম্পোর্ট করি। তো এই ডিলটা অলরেডি 2025-এ কিন্তু ইন্ডিয়া করে নিয়েছিল, এবং সেই ডিলেরই 13 ট্যাঙ্কার এখন আমাদের 3.5 লাখ টন এলপিজি আমাদের দেশে নিয়ে আসছে, যেটা খুবই সুবিধা। কেন? ইন্ডিয়া হরমুজকে বাইপাস করে ডাইরেক্টলি ইউএস থেকে এনার্জি নিচ্ছে, এবং এটা ইউএসের ট্রেড রিলেশনকে আরও ড্রিপ করছে। এটা একটা পজিটিভ নিউজ। আর তার সাথে সাথে আরও একটা পজিটিভ নিউজ কি, ইন্ডিয়াস এলপিজি ক্যারি শিবালিক অ্যান্ড নন্দা দেবী হরমুজ পার হয়েছে। তো এটাও একটা পজিটিভ যে হরমুজের উপর দিয়ে, আর ইন্ডিয়া আলটিমেটলি ইরানের সাথে কন্টিনিউয়াসলি নেগোসিয়েট কিন্তু করছে ইন্টারনালি। আর সব থেকে ইম্পর্টেন্ট একটা পজিটিভ নিউজ যদি আপনি দেখবেন, আমি লাস্ট উইকের ভিডিওতে ডিসকাস করেছি যে এফআই প্রত্যেক দিন 7,000, 8,000, 7,000, 8,000, 4,000, 5,000 করে সেল করেই যাচ্ছে। কিন্তু ডিআই কি করছে? ডিআই প্রত্যেকদিন 7,000, 8,000 কোটি টাকা করে বাই করছে। আচ্ছা ডিআই কারা? আপনার তো মনে হচ্ছে ডিআই বোধহয় আলাদা কোনো বডি না, ডিআই তো আমরাই, আমি আপনারাই, তাই না? আর নর্মাল আমাদের ইনভেস্টাররা।
এরা হচ্ছে ডিআই। তারা আমাদের মিউচুয়াল ফান্ডের মধ্যে কন্টিনিউয়াসলি দেখুন অনেকে ইনভেস্টমেন্ট বন্ধ করছে, কিন্তু যারা স্মার্ট ইনভেস্টার আছে, যারা এই পরিস্থিতির একটা ফায়দা নিতে চান, এসআইপি অ্যামাউন্ট দেখুন 26,000 কোটি টাকা পার মান্থ আসছে এখন। মানে এসআইপি অ্যামাউন্ট বেড়েই যাচ্ছে, লোকেরা ইনভেস্টমেন্ট করে যাচ্ছে, মার্কেট পড়ছে আর ইনভেস্ট করছে। আর যারা প্যানিক করছে তারা তো বুঝতেই পারছেন বসে আছে এখন, কবে অপরচুনিটি আসবে সেই ভয়ে। আর যারা জানেন মার্কেটকে বোঝেন যে মার্কেট তার হিস্টোরিক্যালি রিটার্ন দিয়েছে এরকমভাবে, তারা কোনো দিক ভাবছে না, এসআইপি অ্যামাউন্ট চালিয়ে যাচ্ছে এবং অনেকে তো স্টেপ আপ এসআইপি করছে। আমি যদি হোক স্টেপ আপ এসআইপি না লামসাম সেটা নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি, আপনি অবশ্যই এই ভিডিওটা চেক আউট করুন যে এই সময় কোন এসআইপি করা উচিত, নর্মাল এসআইপি, স্টেপ আপ এসআইপি নাকি এসআইপির সাথে লামসাম ইনভেস্টমেন্ট। অবশ্যই ভিডিওটা চেক আউট করুন, খুব বেশি ইনফরমেটিভ এই সিচুয়েশনের জন্য। তো তাহলে আমরা মার্কেটের মধ্যে মেন কি ড্রাইভার্স দেখতে পেলাম যেগুলো এখন অব্দি পজিটিভ আছে। এবার আপনার প্রশ্ন হবে তাহলে কি মার্কেট আগামী দিন থেকে পজিটিভ যেতে পারে? না, আমি কি বললাম যে আপনি লক্ষ্য করুন এপ্রিল 6-এ কী হচ্ছে, আরবিআই রেপো রেট কাট করছে কি না, নাম্বার 1, কোনো পজিটিভ কমেন্টারি দিচ্ছে কিনা, নাম্বার 2, এবং সঙ্গে ইউএসের সাথে ইরানের ডাইরেক্টলি কোনো জয়েন্ট স্টেটমেন্ট আসছে কিনা। জয়েন্ট স্টেটমেন্ট, কারণ ইউএসএ ডোনাল্ড ট্রাম্প উল্টোপাল্টা বলে দেয় যে আমি এটা বললাম সেটা বললাম, আর ইরান বলে না কোনো কথাই হয়নি। তাই অবশ্যই কনফার্ম করে নেবেন নিউজটা যে জয়েন্ট স্টেটমেন্ট আসছে যায়, এরাও যেন বলছে যে হ্যাঁ আমরা এটা মানছি, এরাও যেন বলছে হ্যাঁ আমরা এটা মানছি। যদি একটু পজিটিভ হয় তাহলে মার্কেটের জন্য সেটা বিশাল পজিটিভ, কারণ অলরেডি আপনাকে বললাম যে প্রচুর পরিমাণে এফআইআর শর্ট করে রেখে দিয়েছে, আর সেটা যখন কুইজ হতে শুরু করবে বিশাল বড় বড় মার্কেটের মধ্যে ক্যান্ডেল আমরা দেখতে পারি। তো সেটা কখন হবে সেটা টেকনিক্যাল লেভেলে আপনার তো বলেই দিলাম যে 21,900 লেভেলে সাপোর্ট রয়েছে, সেটার দিকে নজর রাখুন এবং তার সাথে সাথে এই ইভেন্টগুলোর দিকে নজর রাখুন। আমি বলছি না যে আগামী দিনে মার্কেট পজিটিভে চলে যাবে, আমি এটা বলছি যে এই ইভেন্টগুলো যদি পরপর হতে থাকে, ইভেন্টের দিকে যদি নজর রাখেন, কয়েকটা ডেটা পয়েন্টসের দিকে নজর রাখেন, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন যে মার্কেটের বটম হয়েছে কি হয়নি। তার সাথে তো বটমের ভিডিওটা অলরেডি রয়েছে। তো এবার আমরা দেখবো যে মার্কেটের মধ্যে যদি মার্কেটের মধ্যে র্যালি আসে বা বটম তৈরি হয়ে যায়, তাহলে কোন কোন সেক্টরের দিকে আমরা ফোকাস করবো, যেটা গভর্নমেন্ট অ্যাকচুয়ালি ফোকাস করছে। রিসেন্টলি আপনি শুনে থাকবেন যে 27 তারিখে মোদি একটা মিটিং ডেকেছিল, তো সেই মিটিংয়ে সমস্ত সিএমদেরকে নিয়ে মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ের বেশ কিছু আউটকাম রয়েছে যেটা খুব বেশি ক্রুশিয়াল, যেটা নিয়ে একদম কথা হচ্ছে না, বিশেষ নজর রাখতে হবে। কি আউটকাম রয়েছে? তো মেন আউটকাম কি, এক্সাইজ ডিউটি কমিয়েছে। এবার আপনি বলবেন এক্সাইজ ডিউটি কমিয়েছে তার মানে তো তেলের দাম কমবে, মানে আলটিমেটলি পেট্রোল ডিজেলের দাম কমবে না, এটা ভুল হচ্ছে। আপনাকে একটু ভাবতে হবে এক্সাইজ ডিউটি কেন কমিয়েছে। কারণ দেখুন তেলের দাম দিন দিন বাড়ছে এবং যারা কোম্পানি রয়েছে, যারা বিপিসিএল, এইচপিসিএল এই ধরনের কোম্পানি রয়েছে, তারা কিন্তু আস্তে আস্তে এই হিটটা নিচ্ছে, মানে তেলের প্রাইস বাড়াতে তাদের তো দাম বাড়াচ্ছে না তারা তেলের দাম। তাই কি করছে গভর্নমেন্ট বলছে আমি এক্সাইজ ডিউটি একটু কমিয়ে দিলাম, আমি আমার প্রফিটটা একটু কম রাখছি, তো তার জন্য তোমাদের এটা প্রফিট হবে। তো আলটিমেটলি তোমরা যেই দামে তেল বেচছো সেটাতেই বেচো, কিন্তু আমি তোমাদেরকে পার্সোনালি একটু ডিসকাউন্ট দিয়ে দিলাম, তার জন্য তোমরা হয়তো যেটা লস নিচ্ছিলে সেটা হয়তো অতটা নিতে হবে না। তো যেটা এসব তেল কোম্পানির জন্য এখন কিন্তু বেনিফিট, মানে অ্যাকচুয়ালি আমাদের জন্য ডাইরেক্টলি পকেটে বেনিফিট হোক আর না হোক, তেলের কোম্পানির জন্য বেনিফিট, যারা তেল আপনার রিফাইন করছে, প্রডিউস করছে, আপনার ডিস্ট্রিবিউট করছে তাদের জন্য। তো আর একটা কি করা হয়েছে, পিএম মোদি একটি ইনফর্মাল গ্রুপ তৈরি করেছেন, যেটার নেতৃত্ব ডিফেন্স মিনিস্ট্রি রাজনাথ সিং করছেন। তো এখানে 7টা এম্পাওয়ারমেন্ট কমিটি তৈরি করা হয়েছে। এখানে ক্রিটিক্যাল পয়েন্ট কী কী রয়েছে, যে এখানে দেখা হবে যে ফার্টিলাইজার, ট্রেড, সাপ্লাই চেন, এগ্রিকালচার, এগুলোর দিকে নজর দেওয়ার জন্য। তো এবার ফার্টিলাইজার সেক্টর, এই কথাটা কিন্তু একটু মনে রাখবেন, দেখুন এটা নিয়ে আরও ডিসকাস করছি আমরা। তো দেখুন আর একটা পয়েন্টে কি বলা আছে যে ফার্টিলাইজার সিকিউরিটি কনফার্ম। কী রকম সিকিউরিটি? গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার কনফার্ম করেছে যে ইউরিয়া স্টক লাস্ট ইয়ারের চেয়ে বেশি এবং ড্যাপ স্টক ডাবল হয়ে গেছে, এনপিকে স্টক স্ট্রঙ্গার হয়েছে, খারিফের 2026-এর জন্য কোনো রকম শর্টেজ নেই, তার মানে আর স্পট গ্যাস প্রকিউরমেন্ট শুরু করা হয়েছে। তার মানে কি ফার্টিলাইজার সেক্টরেও আগামী দিনে খুব বেশি নেগেটিভিটি আমরা দেখতে পারি বলে একটা নিউজ এসেছিল। তো গভর্নমেন্ট সেটাকে ক্লিয়ার করলো যে ফার্টিলাইজার সেক্টরের উপর বিশেষ করে নজর দাও, ফার্টিলাইজার সেক্টর আরও বেশি মজুত বাড়াও, এবং এই সেক্টরের মধ্যে সরকার ফোকাস করছে যে আগামী দিনে যেন ফার্টিলাইজার আমাদের স্টোরেজ যেন বাড়তে থাকে। তাই বিশেষ করে ফার্টিলাইজার স্টকের দিকে নজর দেওয়ার টাইম কিন্তু এটা, যে যারা ফার্টিলাইজার নিয়ে ডিসকাস করছে। তো ফার্টিলাইজার স্টক সিম্পলি আপনি গুগল সার্চ করলে পেয়ে যাবেন। তো যেই ফার্টিলাইজার স্টক ফান্ডামেন্টালি স্ট্রং, মানে আগে থেকেই চার্ট ওয়াইজ ভালো পারফর্ম করছে, সেই ফার্টিলাইজার স্টকই কিন্তু আমাদের নজরের বিষয়। আশা করছি আমি আপনাকে বোঝাতে পারছি। নেক্সট কি, এগ্রিকালচার অ্যাডভান্স প্ল্যানিং, মানে বলছে মোদি বলছেন যে এগ্রিকালচার সেক্টরেও অ্যাডভান্স প্ল্যানিং করতে হবে, ফার্টিলাইজার শর্টেজ, ডিস্ট্রিবিউশন, মানে আলটিমেটলি এগ্রিকালচারাল অ্যান্ড ফার্টিলাইজার সেক্টরের দিকেও গভর্নমেন্ট বিশেষ ফোকাস দিচ্ছে, যেটা আমাদেরকেও নজরে রাখতে হবে। এইগুলো হচ্ছে এক একটা অপরচুনিটির সময়, এইগুলো যদি আমরা নজরে রাখি, আমরা যদি দেখি যে ট্রেন্ডি হচ্ছে কোনো একটা স্টক বা এই ধরনের, মানে যারা এই থিম প্লে করছে, ফার্টিলাইজার বলুন, এনার্জি বলুন, আর ডিফেন্সে তো আমরা বরাবর বুলিশ রয়েছি, যে আগামী দিনে লং টার্মে হয়তো ডিফেন্স বুলিশ আমরা ভিউ রাখছি। তো এই ধরনের দেখুন, আমি কিন্তু আপনাকে ইনভেস্টমেন্টের অ্যাডভাইস একদম দিচ্ছি, আমি শুধুমাত্র স্টাডি পারপাসের জন্য আপনার সাথে এই বিষয়গুলো ডিসকাস করছি। নিজে ইনভেস্টমেন্ট করলে অবশ্যই আপনার অ্যাডভাইজার তার সাথে একবার কথা বলে নেবেন। আরও একটা জিনিস কি, গভর্নমেন্ট এক্সপোর্ট ডিউটি দিয়েছে,
হঠাৎ করে। কেন? এর টার্গেট হলো কিন্তু রিলায়েন্সের মতো কোম্পানিরা। কেন? কারণ দেখুন গভর্নমেন্ট কি করছে, এক্সপোর্ট ডিউটি বসানো হয়েছে রিলায়েন্স আর এটিএফ এক্সপোর্টের উপর বসানো হয়েছে, প্রাইমারিলি প্রাইভেট রিফাইনারদের লক্ষ্য করে বসানো হয়েছে। কেন এক্সপোর্ট ডিউটি বসানো হয়েছে? এবার আপনি বলবেন এক্সপোর্ট ডিউটি মানে তো খারাপ নয় অ্যাকচুয়ালি। গভর্নমেন্ট এখানে বলছে যে তুমি আগে এক্সপোর্ট করবে না, মানে বিদেশে হয়তো দাম বেশি পাচ্ছে বলে এইসব রিলায়েন্সের মতো কোম্পানিরা, মানে যারা এক্সপোর্ট করে আর কি ক্রুড অয়েল রিফাইন করার পরে তারা হয়তো এক্সপোর্ট করে দেবে সমস্ত প্রোডাক্ট, তাহলে আমরা তো পাবো না। তাই বলছে দেশের চাহিদা আগে মেটাও, তাই এক্সপোর্টের উপর ডিউটি দিয়ে দিয়েছে। মানে তারা যদি এক্সপোর্ট করতে যায় তাহলে কস্ট এমনি বেড়ে যাবে, গভর্নমেন্ট কস্ট বাড়িয়ে দিয়েছে ওখানে, তাই এক্সপোর্ট কিন্তু কমবে এবং আমাদের দেশের জিনিস আমাদের দেশে থাকবে। আমরা অয়েল রিফাইন করার পরে প্রথমে নিজের দেশের চাহিদা মেটাবো, তারপরে বাকি বিদেশে পাঠাবো আর কি। আর ডিফেন্স সেক্টরের উপর নজর তো আমি অলরেডি বললাম, আর তার সাথে সাথে কোস্টাল মেরিটাইম ফোকাসও করতে বলেছে, মানে পোর্টের দিকে নজর রাখতে বলেছে, বিভিন্ন পোর্ট রিলেটেড যারা কোম্পানিজ রয়েছে তাদের দিকেও খেয়াল রাখবেন। তো আমি কী সেক্টরের কথা এখন বললাম যেটা গভর্নমেন্টের ফোকাস রয়েছে মেনলি, নাম্বার 1 ফার্টিলাইজার, নাম্বার 2 ডিফেন্স এবং নাম্বার 3 যেগুলো পোর্ট রিলেটেড কোম্পানিজ রয়েছে সেগুলোর দিকে বিশেষভাবে খেয়াল আপনি রাখুন। বিশেষভাবে সেই স্টকগুলোর উপর নজর দিন যে কোন স্টকটা ভালো পারফর্ম করছে। দেখুন কোন স্টকটা পড়ে আছে সেইগুলোর দিকে নজর দেবেন না, এটা আমরা ভুল করি। যে স্টকটা খুব বাড়ছে বা র্যালির পার্ট আছে বা এত মার্কেট ফল করছে তারা কিন্তু বেশ একটা জায়গায় কনসিডারেট করছে বা ট্রেন্ডি হয়ে আছে, সেই সব স্টকের দিকেই দিতে হবে আমাদেরকে নজর। তো আশা করছি আমি আমার ভিউ আপনাকে বোঝাতে পারলাম। তো একটু ডিফারেন্ট কনটেক্সট নিয়ে আজকের ভিডিও বানালাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ারও করে দেবেন। আর যারা এখন অবধি মার্কেটে নতুন রয়েছেন আর এই অপরচুনিটির ফায়দা নিতে চান, ডিসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে, একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। আমি সবসময় আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে মিনিমাম 500 টাকা দিয়ে হলেও ইনভেস্টমেন্ট শুরু করুন, এতে আপনার হ্যাবিট ক্রিয়েট হবে এবং আপনি নিজেও ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবেন। আমি চাই যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ নিজে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হোক। অনেক ধন্যবাদ।